আচ্ছা, তোদের সংসারের গল্প শেষ, এবার আমার শুরু হবে। দেখ, ওই নোটটা দিলাম যেটা, এই নোটে একটা চ্যাপ্টার নেই, কিন্তু এটা একটা ইউনিট দিয়েছি আমি। গতবার যেমন পার চ্যাপ্টার নোট দিচ্ছিলাম, এবার একটা ইউনিট পুরোটাই দিয়ে দিয়েছি। এখানে 3টে চ্যাপ্টার আছে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটটা, স্থির তড়িৎ যেটাকে বলি আমরা, স্থির তড়িতের মধ্যে 3টে চ্যাপ্টার: তড়িৎ ক্ষেত্র, আহ, তড়িৎ বিভব, আর একটা হচ্ছে ধারক ধারকত্ব। এই 3টে চ্যাপ্টার আছে। প্রথম যে চ্যাপ্টারটা, যেটা আমি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী পড়িয়ে দিয়েছিলাম একটা ক্লাসে, এটার নোট কোনো কিছু নেই, এটা তোরা বই থেকেই পড়বি, কারণ এটার জন্য শুধু গল্প লেখা আছে। তো ওই গল্পগুলো বই থেকে পড়লেই হয়ে যাবে। একটু একটু ফর্মুলা লেখা আছে। নোট বানানোর উদ্দেশ্য ছিল যাতে ওই ডেরিভেশন গুলো ঠিকঠাক সহজে দেখতে পারিস, লিখতে পারিস, বুঝতে পারিস। ঠিক আছে, যখন তোদের বড় প্রশ্ন হতো, সেমিস্টারে ডিভাইড ছিল না, তখন বানানো। তো সেই কারণে বইয়ের ওই ডেরিভেশন গুলো বড় বড় থাকতো, কিভাবে লিখতে হতো, কতটুকু লিখতে হতো, ওগুলো থাকতো না বলেই নোটটা বানানো, যেটা তোদের সেমিস্টার 4-এ গিয়ে আবার হেল্প করবে। ঠিক আছে, তো সেই কারণে প্রথম চ্যাপ্টারটা নোট নেই, বাকি 3টে চ্যাপ্টারের নোট আছে। ওকে, চ্যাপ্টারটার নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তো নাম শুনেই বুঝতে পারছিস যে আমরা এখানে তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব, তাই না? তড়িৎ ক্ষেত্র খুব একটা বেশি চাপের লাগবে না বুঝতে, তার কারণ তড়িৎ ক্ষেত্রকে ইন রিয়েল লাইফ তুই না দেখলেও তুই এরকম ধরনের একটা ক্ষেত্র ফিল করে এসেছিস প্রিভিয়াস ক্লাসে, মহাকর্ষ ক্ষেত্র, সেমিস্টার 1, তাই তো? তো মহাকর্ষ ক্ষেত্র যেখানে পড়েছিস, একদম সেই রকমেরই জিনিস হবে। দেখ, কোনো একটা চার্জ, ধরুন একটা কিউ চার্জ আমি এখানে নিলাম, কিউ 1 চার্জ বলে দিলাম, এই একটা কিউ 1 চার্জ। চার্জ মানে কি? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ইলেকট্রন গ্রহণ করেছে বা ইলেকট্রন বর্জন করেছে, যে কোনো কিছু হতে পারে। তো কোনো একটা বস্তুতে চার্জ আছে কিউ 1 চার্জ, এই আশেপাশে যদি অন্য আরেকটা চার্জ কিউ 2 থাকে, তাহলে এর উপরে একটা বল প্রয়োগ করবে তো? বল, বল প্রয়োগ করবে না এর উপরে? এই বলটা আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল, ডিসাইড করা যাবে না? আমি নেচার বলিনি এখনো। আমি কিউ 1 কিউ 2 চার্জের নেচার বলেছি যে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, কিছু বলিনি। তো যতক্ষণ না আমি নেচার বলছি, ততক্ষণ বলতে পারবো না যে এদের মধ্যে কি ধরনের ফোর্স কাজ করছে। বাট এইটুকু আমি শিওর যে এদের মধ্যে তড়িৎ বল তো কাজ করছেই, এবং সেই তড়িৎ বলটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, ইংরেজিতে আমরা বলে থাকি। বিজ্ঞানী কুলম্ব এই তড়িৎ বল সংক্রান্ত কি পরিমাণ ফোর্স একে অপরের উপর অ্যাপ্লাই করে, সেই রাশিমালাটা দিয়েছেন, ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়েছেন। সর্বপ্রথম কে দিয়েছেন? বিজ্ঞানী কুলম্ব। ঠিক আছে, আগের চ্যাপ্টারে আমরা এটা পড়েছিলাম যে পজিটিভ পজিটিভের উপর রিপালশন করে, নেগেটিভ নেগেটিভের উপর রিপালশন করে, পজিটিভ নেগেটিভের অ্যাট্রাকশন করে। এতদূর পড়েছিলাম, শুধু বল প্রয়োগ করে এটাই জানতাম। কিন্তু এটা আমরা জানতাম না যে বলটা কতটা প্রয়োগ করে, কি পরিমাণ বল প্রয়োগ করে। একটা ম্যাথমেটিক্যাল যে কি বলবো, নিউমেরিক্যাল যে একটা ভ্যালু, সেই ভ্যালুটা আমরা জানতাম না। তো সেটা আমরা আজকে পাবো কুলম্বের সূত্র থেকে। ওকে, কুলম্বের সূত্রতে বলা হচ্ছে যে এদের দুজনের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সটা, ধরে নে আমি দুজনকে পজিটিভ নিলাম, তাহলে এ ওকে রিপেল করে এদিকে ঠেলবে, ও ওকে রিপেল করে ওইদিকে ঠেলবে। বা একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে দুজন দুজনকে অ্যাট্রাক্ট করবে। তো যাই করুক না কেন, এই যে বলটা কাজ করবে, সেই বলের মানটা, এটা হবে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ চার্জেস। মানে চার্জগুলোর গুণফল যত হবে, যত বেশি হবে, ওদের মধ্যে ফোর্স তত বেশি হবে। সিম্পল জিনিস, বুঝতে পারলি কিনা এত দূর? এবং এদের মধ্যবর্তী দূরত্বটা কোনটা? এটা, এই দূরত্বটাকে আমি আর দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তো এদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, বা আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক। মানে আর যত বাড়বে এফ তত কমবে। সিম্পল জিনিস, বুঝতে পারছিস না? আর যত বাড়বে এফ তত কি হয়ে যাবে? কমবে। দুটোকে যদি এক জায়গায় কম্বাইন করা যায় যৌগিক ভেদ ইউজ করে, তাহলে আমরা লিখবো কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। কোনো সমস্যা নেই, এটাই কুলম্বস ল। কুলম্বস ল থেকে আমরা ফোর্সের একটা নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন পর্যন্ত আমি প্রপোর্শনালটা সরাতে পারিনি, কনস্ট্যান্ট আনিনি। প্রপোর্শনাল সরে গেলে একটা কনস্ট্যান্ট চলে আসে, সেটাই করব। যদি এখান থেকে প্রপোর্শনাল সাইনটাকে সরিয়ে দিই, তাহলে কি লিখবো? একটা কনস্ট্যান্ট কে। ঠিক আছে, কিউ 1 কিউ 2 বাই আর স্কোয়ার। কোনো কোনো বইতে এটা কে লেখা থাকবে, কোনো কোনো বইতে কে ড্যাশ লেখা থাকবে। আমি এটাকে কে ড্যাশ লিখে দিচ্ছি। এই কারণেই লিখছি যে কে আমি অন্য একটা রাশিকে পরিচয় দেবো আবার একটু পরে, কে বলে একটা অন্য রাশির সাথে পরিচিত করাবো তাদের। ঠিক আছে, তো সেই জন্য আমি এটাকে কে ড্যাশ বলে দিলাম। বাট কনস্ট্যান্ট, এটুকু তো বুঝতে পারছিস, এটা একটা কনস্ট্যান্ট। এতদূর পর্যন্ত কারো কোনো আপত্তি আছে কি? নেই তো? আচ্ছা, দেখ, যদি কিউ 1 কিউ 2 সেম নেচারের হয়, মানে দুজনে যদি পজিটিভ হয়, তাহলে কিউ 1 আর কিউ 2 কে গুণ করলে কি হবে রে? পজিটিভ না নেগেটিভ? যদি কিউ 1 আর কিউ 2 দুজনেই নেগেটিভ হয়, পজিটিভ। যদি কিউ 1 আর কিউ 2 একজন পজিটিভ একজন নেগেটিভ হয়,
নেগেটিভ। তার মানে দেখ, যদি দুজনই সেম নেচারের হয়ে যায় তাহলে দুজন দুজনকে কি করবে রে? রিপেল করবে না? বিকর্ষণ করবে তো নাকি? যদি দুজন দুজনের সেম নেচার হয়ে যায় মাইনাস মাইনাস, তাহলে কি করবে? দুজন দুজনকে রিপেল করবে তো, রিপেল। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ উল্টো পাল্টা হয় তাহলে দুজন দুজনকে কি করবে রে? অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাকশন। আচ্ছা, তাহলে তুই দেখ এই পজিটিভ নেগেটিভ সাইন দেখে ডিসাইড করে নিতে পারবি যে এদের মধ্যে চার্জের নেচারটা কি আছে, বা এরা রিপেল করবে নাকি অ্যাট্রাক্ট করবে। ধর কোনো ক্যালকুলেশন করলি তুই, সেখানে কিউ ওয়ান কিউ টুর মান ইন্ডিভিজুয়ালি দেওয়া নেই, বাট বাকি যে ডেটাগুলো দেওয়া ছিল সেখান থেকে তুই কিউ ওয়ান কিউ টুটা বের করে নিতে পারলি, আর বের করে দেখলি যে পজিটিভ হয়ে গেল, তাহলে তুই বলতে পারবি না যে ওদের মধ্যে রিপালশন কাজ করবে? কিন্তু তুই এটা বলতে পারবি না যে দুজনেই পজিটিভ আছে নাকি দুজনের নেগেটিভ আছে, বাট আছে কিছু একটা, তাই না? যদি নেগেটিভ চলে আসে কিউ ওয়ান কিউ টুর মাল্টিপ্লিকেশনটা, তাহলে তুই এটা বুঝতে পারছিস যে দুজনের মধ্যে অ্যাট্রাকশন কাজ করছে, এবং এদের মধ্যে একজন পজিটিভ তো আরেকজন নেগেটিভ আছে, বাট কে আছে সেটা তুই জানিস না। তো এইটুকু তো এখান থেকে অ্যাজাম্পশন করাই যায়। হ্যাঁ, তুই বল মাইনাস ইন্টু মাইনাস করলে কি হবে? প্লাসই হবে। ওকে। না কিছু নাই, মাথার কিছু দোষ নেই, হয় এরকম মাঝে মাঝে। এগুলোর জন্য কি করতে হয়? ভালো ঘুম পাড়তে হয়, খাওয়া দাওয়া ভালো করতে হয়, যাতে শরীরে নিউট্রিশন ঠিকঠাক থাকে, কানেকশনটা যাতে চলে আসে স্নায়ুতন্ত্রগুলোর মধ্যে, বুঝলি? দেখো কোনো ব্যাপার না। আচ্ছা, কে ড্যাশটা কি বলেছিলাম? কনস্ট্যান্ট বলেছিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো তো তোরা জানিস, চার্জ বুঝিস, ডিস্টেন্স বুঝিস, ফোর্স বুঝিস, শুধু কে ড্যাশ একটা নতুন টার্ম, এটার সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে? এই যে কে ড্যাশটা ধ্রুবক, এই কে ড্যাশটাকে নিয়ে এসআই পদ্ধতিতে একটা ভ্যালু আছে, আর এই কে ড্যাশটার সিজিএস পদ্ধতিতে একটা ভ্যালু আছে। হুম, প্রথমে সিজিএসটা বলি। সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে কে ড্যাশটাকে লেখা হয় ওয়ান বাই কে। কি লেখা হয়? ওয়ান বাই কে। মানে যদি আমি সিজিএস পদ্ধতিতে এই সমীকরণটা লিখতে চাই তাহলে এখানে ওয়ান বাই কে লিখবো জাস্ট। ওকে। এবং এই যে কেটা লিখেছি, এই কেটার নাম আছে, এই কেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। কি বলা হয়? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা মিডিয়াম ডিপেন্ডেন্ট, মানে মাধ্যমের উপর নির্ভর করে। আমি যদি বায়ু মাধ্যম নিই, কে এর মান হবে 1। যদি জল মাধ্যম নিই, কে এর মান আলাদা কিছু, 80। যদি আমি অভ্র নিয়ে নিই, অভ্র, অভ্র জিনিস তো, মুখে মাখার অভ্র। তো যদি অভ্র নিয়ে নিই, অভ্র মিডিয়ামটাও কিন্তু ইলেকট্রোস্ট্যাটিকে খুব কাজে লাগে, ইনসুলেটর হিসেবে কাজ করে অনেকটা। তো অভ্র মিডিয়ামটা, অভ্রর পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4। তো এটা মিডিয়াম ডিপেন্ডেন্ট। এত তাড়াতাড়ি আসলি কেন? একটু ঘুম পেরে আসতি, ক্লাস তো থাকতো রেকর্ডেড। চলাই চোখ টোক ফুলিয়ে দিয়েছিস, একটু কম ঘুমা, মোটা হয়ে যাচ্ছিস দিন দিন। আচ্ছা, কি বললাম তাহলে? কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাই তো? আর পরাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যম ডিপেন্ডেন্ট। ওকে, তার মানে এটা মাধ্যম নির্ভরশীল, এখানে লিখে রাখলাম মাধ্যম নির্ভরশীল। বুঝতে পেরে গেলি এতদূর পর্যন্ত? যদি আমি এয়ার মিডিয়ামের কথা বলি, বায়ু মাধ্যম, তাহলে এয়ার মিডিয়ামের জন্য কে ইকুয়াল টু কি ধরবো বল? 1। তো তখন ফর্মুলাটা কি হয়ে গেল? এফ ইকুয়াল টু জাস্ট এই যে 1/k Q1 Q2/r² ছিল তো, এটাকে আমি এখন লিখবো 1, মানে লিখবোই না আর, 1 Q1 Q2/r²। বল বুঝতে পারলি কিনা কার জন্য লিখলাম এটা? এয়ার মিডিয়ামের জন্য লিখলাম। আশা করি কোনো সমস্যা নেই এতদূর পর্যন্ত, সবার ক্লিয়ার হয়ে গেছে। কে ড্যাশটা দেখ, কে ড্যাশ আমি এসআই পদ্ধতিতে করতে চাইছি। এসআই পদ্ধতিতে কে ড্যাশকে লেখা হয় 1/4 পাই এপসিলন। এই চিহ্নটাকে কি বলা হয়? এপসিলন। মনে থাকবে তো? না মনে থাকলে বইয়ে কোথাও লিখে নে বা নোটে কোথাও লিখে নে, এপসিলন বা এপসাইলন যাই বল না কেন। ওকে। তো কে ড্যাশ ইকুয়াল টু এটা লেখা হয় 1/4 পাই এপসাইলন, যেখানে এই যে 4 পাইটা তুই দেখতে পাচ্ছিস, এই 4 পাইটা হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে? আর এই যে এপসাইলনটা, এর আবার একটা নাম আছে। কি নাম আছে বলতো এপসাইলনের? কে বলতে পারবি? কোনোদিন দেখেছিস আগে? ক্লাস 10-এ ছিল। কি বলা হয় এটাকে? বিলংস টু। ম্যাথামেটিক্স এর চিহ্নটাকে ইউজ করা হয় বিলংস টু হিসেবে, ওর নাম না ওটা। ঘচু। যেমন আমরা ধরে নিই, ধরি লাইটের ভেলোসিটি এক্স, তো এক্সটা কি লাইটের ভেলোসিটি? এক্স ওটা, সেরকম আমি নাম জানতে চাইছি। তো এটা তড়িৎ ভেদ্যতা। কি বলা হয় এটাকে? কি বলা হয় রে? তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি, ইংরেজিতে বলা হয় পারমিটিভিটি। এটার নাম পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এটার নাম তড়িৎ ভেদ্যতা। মনে থাকবে কি না? একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আর একটা নাম হচ্ছে তড়িৎ ভেদ্যতা। আচ্ছা, এটা যেমন মাধ্যম নির্ভরশীল, ঠিক এটাও মাধ্যম নির্ভরশীল। এপসিলনটাও মাধ্যমের উপর ডিপেন্ড করে, এটা এসআই পদ্ধতি। এপসিলনটাও মাধ্যমের উপর ডিপেন্ড করে, মনে থাকবে রে, কথা বলিস না। এপসিলনটাও মাধ্যমের উপর ডিপেন্ড করে। এপসিলনটাকে কি বলা হলাম?
কি বললাম? তড়িৎ ভেদ্যতা। বায়ুর জন্য তড়িৎ ভেদ্যতা একরকম, জলের জন্য তড়িৎ ভেদ্যতা একরকম, অভ্রের জন্য তড়িৎ ভেদ্যতা, কাঁচের জন্য একরকম। তো তড়িৎ ভেদ্যতার মান এক একটা মিডিয়ামের জন্য এক এক রকম। বুঝে গেছিস নিশ্চয়ই? তার মানে আমি যদি এখানে ফোর্সের রাশিমালাটা লিখতে চাইতাম এসআই পদ্ধতিতে ফোর্স, তাহলে এরকম লিখতাম না, 1/4 পাই এপসিলন ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। বল, কারো আপত্তি আছে? কারো আপত্তি আছে এতদূর পর্যন্ত? নর্মাল ফর্মুলা বলছি জাস্ট আমি, শেখাচ্ছি। এখনো শেষ হয়নি। এই যে এপসিলনটা, এই এপসিলনটাকে আবার এরকম লেখা যায়, কে এপসিলন নট। কেটা কি? কেটা হচ্ছে ওই চিহ্নটাই যেটা তুই আগে জানতি, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে নিয়ে কিছু বললাম না। এপসিলন নটটা কি? এপসিলন নটটাও তড়িৎ ভেদ্যতা, এপসাইলনও তড়িৎ ভেদ্যতা, আর এপসাইলন নট এটাও তড়িৎ ভেদ্যতা, কিন্তু এটা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। কার তড়িৎ ভেদ্যতা? শূন্য মাধ্যমের। আমরা এটাকে বায়ু মাধ্যমেরও বলতে পারি। বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা প্রায় সিমিলার, একটু দশমিকের ডিফারেন্স, বাট প্রায় সিমিলার। ওকে, বুঝে গেছিস নিশ্চয়ই? তাহলে এপসিলন নটটাকে কি বলবো আমরা? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তার মানে এই যে রাশিমালাটা, এটাকে এরকমও লেখা যেতে পারতো, 1/4 পাই কে এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। লেখা যেত কিনা বল? চেহারাগুলো দেখে ভয় লাগছে কি? তুই ডিরেক্টলি মনে রাখবি যে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে ফর্মুলা, আর এইটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ফর্মুলা। এখানে শুধু কে আছে, 1/4 পাই এপসিলন থাকবে না। বুঝলি? কারো আপত্তি নেই? এই যে এপসিলন নট, এর মানটা না মুখস্থ করে নিতে হবে। এর একটা মান আছে এপসিলন নটের, 8.854 ইন্টু 10⁻⁻12। একদম মুখস্থ, 8.854 10⁻⁻12। ঠিক আছে, এখনই মুখস্থ করে নে, 8.854 10⁻⁻12। বারবার রিপিট করবি যাতে মুখের কাছে চলে আসে। এর একটা ইউনিট হবে তো। আমি এটা কোন পদ্ধতিতে লিখেছি বলতো? এসআই না সিজিএস? তাহলে এখানে একটা এসআই ইউনিট হবে নিশ্চয়ই। আপাতত ইউনিটটা লিখছি না, কারণ ইউনিটটা মুখস্থ করার বিষয় নয়, ইউনিটটা ডিরাইভ করার বিষয়। ইউনিটটাকে ডিরাইভ করে তুই ওখানে লিখবি, আর মুখস্থ করলে মুখস্থ থাকবে না। 11-এ এতগুলো রাশি পড়েছিস, কারো ইউনিট সবার ইউনিট মুখস্থ আছে? বলতো স্থিতিস্থাপকতার ইউনিট কি? সেকেন্ড সেমিস্টার দিয়ে আসলি, সময় লেগে যাবে, হয়তো বলতে পারবি সময় লেগে যাবে, বাট এখন পারছিস না। তো এরকমই বিষয়গুলো। মহাকর্ষ ধ্রুবকের একক কি? তো ব্যাপারটা হচ্ছে এরকমই, যে এই এককগুলো সাধারণত আমাদের মনে থাকে না, তো সেজন্য মনে রাখবি না, এটাকে ডিরাইভ করবি। এবার ডিরাইভ কি করে করবি দেখ, দাঁড়া বলি, এরপরে শোন কি বলতে চাইছিলাম। শূন্যস্থানে তড়িৎ ভেদ্যতার এককটা বলতে চাইছিলাম, তাই তো? এই যে এপসাইলন নট, এটার একক। এই এককটা কি করে বের করব? যে কোনো রাশিমালার, যখন যে কোনো রাশির একক যদি বের করতে হয়, তা আমরা কি করি বলতো? কোনো একটা ইকুয়েশনের হেল্প নিই, তাই না? কোনো একটা সমীকরণের হেল্প নিই। তো এখানে এপসাইলনের একক যদি বের করতে হয়, তাহলে তোকে হেল্প নিতে হবে কোনো একটা ইউনিট, কোনো একটা রাশিমালা। এই যে এখানে আছে এপসাইলন, ওই রাশিমালাটা হেল্প নিয়ে নিই। এফ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো রে? তাহলে এপসিলন সমান সমান 1/4 পাই এফ Q1 Q2 বাই আর স্কোয়ার। এরকমটাই তো লেখা যায়, নাকি ভুল করে দিয়েছি? ইচ্ছা করে ভুল করবো মাঝে মাঝে, তো চেক করার জন্য কনসেন্ট্রেশন আছে কিনা। হ্যাঁ, এফটা এখান থেকে এখানে আনলাম, এপসিলনকে ওখানে নিয়ে গেলাম। এবার এপসিলনের একক জানতে চাইছি। একক বের কর, মাত্রা বের কর, সবকিছু এবার এখান থেকে বেরিয়ে যাবে, তাই না? তো দেখ, এপসিলনের একক বা ইউনিট অফ পারমিটিভিটি ইজ ইকুয়াল টু 4 পাই, তো সংখ্যারে ওর আবার কি ইউনিট? তো ইউনিট হবে ফোর্সের, দ্যাট ইজ নিউটন। ইউনিট হবে ডিস্টেন্সের, মানে ডিস্টেন্সের স্কোয়ার মানে মিটার স্কোয়ার। বোঝাতে পারছি? আর ওপরে কি আছে? দুটো চার্জ আছে, চার্জের ইউনিট কি হয় বল? কুলম, সো কুলম স্কোয়ার। ওকে, তো এটাকেই লিখে দিবি তুই এখন, কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ফর্মালিটি, এটাই হচ্ছে এসআই ইউনিটটা। বুঝে গেছিস নিশ্চয়ই? এপসাইলন মানে ক্লিয়ার হয়ে গেল? ওকে, এপসিলনের একক যা হবে, এপসাইলন নটেরও একক তাই হবে, কারণ দুটোই তো তড়িৎ ভেদ্যতাকে রিপ্রেজেন্ট করছে। ওটা মাধ্যমের, এটা শূন্য মাধ্যমের, তাই না? তো দুজনের একই জিনিসই হবে। যদি এরকমটা হয়, তাহলে এখানে আমাকে বল কে এর ইউনিটটা কি হবে? কে কোথায় আছে? কে কোথায় আছে? মিটিয়ে দিচ্ছি। এই যে কে, কে এর ইউনিটটা কি হবে বল দেখি। হ্যাঁ, বল, পারবি সবাই? তাহলে ইউনিট থাকবে না, ইউনিট থাকবে না। এপসাইলন বাই এপসাইলন নট যদি করা যায়, ইউনিট বাই ইউনিট কেটে যাচ্ছে। তো কে ইজ এ ডাইমেনশন লেস কোয়ান্টিটি অর ইউনিট লেস কোয়ান্টিটি। তাহলে ফার্স্ট চ্যাপ্টার যখন 11-এ তোরা পড়ছিলি, একটা এককবিহীন রাশির নাম বলো, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক। বুঝে গেছিস নিশ্চয়ই? ওকে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা যদি দেয়, তবে বলতে পারবি কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা।
কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। বোঝা গেল কিনা রে? কারো কোনো সমস্যা নেই তো? এপসাইলনের মান কত বলেছি? 8.854 10⁻12। ঠিক আছে? এই যে রাশিমালাটা লিখেছি না এখানে 1/4 পাই, এটা লিখেছি তো, বা এখানে লিখেছি, এই যে রাশিমালাটা লিখেছি, এই রাশিমালাটাকে যদি আমি সিজিএস পদ্ধতিতে লিখতাম, সিজিএস বলছি সরি, এই পদ্ধতিতে এই রাশিমালাটাকে যদি আমি বায়ু মাধ্যমের জন্য লিখতাম, কার জন্য? বায়ু মাধ্যমের জন্য। তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে ফর এয়ার মিডিয়াম এই এফটা কি হয়ে যেত? এফ এয়ার বলে দিলাম, এফটা কি হয়ে যেত? 1/4 পাই এপসাইলন নট হতো শুধু, কেটা আর থাকতো না। কেন? এই এপসাইলন মানেই তো কে এপসাইলন নট, কেটা লিখিনি, কেন লিখিনি? কারণ এয়ার মিডিয়ামে কে এর মান কত? 1, লিখলাম না? 4 পাই এপসাইলন নট হবে ইন্টু Q1 Q2/r² হবে। আপত্তি আছে কি? তো এটা বায়ু মাধ্যমের জন্য। এই যে 1/4 পাই এপসাইলন নট সংখ্যাটা তুই দেখতে পাচ্ছিস, এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা, তাই না? এটা আমাদের প্রয়োজন পড়বে বারবার, যখন আমরা নিউমেরিক্যাল সলভ করব বারবার প্রয়োজন পড়বে। তো এই মানটা আমাদের জেনে রাখা দরকার আছে। এপসাইলন নটের একটা ভ্যালু লিখেছিলাম আমি 8.854 10⁻12 এসআই ইউনিট। তো সেই ভ্যালুটাকে যদি এখানে বসিয়ে দেওয়া যায়, দিয়ে যদি ক্যালকুলেশন করিস, তাহলে ক্যালকুলেশন করে একটা মান বেরাবে, সেই মানটা হচ্ছে 9 ইন্টু 10⁻9। মনে রাখাটা ইজি। এই কনস্ট্যান্টটার মান কত বেরাবে? 9 ইন্টু 10⁻9। আচ্ছা, এখানেও তো একটা ইউনিট হবে এসআই ইউনিট, এখান থেকে বের করে নি। এই পুরোটাকে আমি এটা লিখেছি, তাই না? তাহলে এই পুরোটার ইউনিট বের করতে গেলে এগুলোকে এদিকে এপারে নিয়ে চলাই। তাহলে ফোর্সের সাথে ডিস্টেন্স স্কোয়ার গুণ, আর চার্জটা এদিকে এসে ডিভাইড। মাথায় ঢুকছে কি রে? না উপর দিয়ে যাচ্ছে? বড় হয়ে গেছিস তো, স্টেপ জাম্প করতেই পারি। এটার একক বের করতে চাই, তাই আর স্কোয়ার এখানে গুণ, তাহলে ফোর্স ইন্টু আর স্কোয়ার, মানে নিউটন ইন্টু মিটার স্কোয়ার, আর কুলম স্কোয়ার ডিভাইড কুলম টু দি পাওয়ার -2। বুঝলি কিনা? আর এক রকম ভাবে করতে পারতি, এপসাইলন নটটা বের করে দিয়েছি, এখানে 1/এপসাইলন নট আছে, তো উল্টে দিতে হবে, উল্টে দিলাম, যেভাবে খুশি। এটা তো আর তুই মুখস্থ করবি না, সেই জন্য আমি এখান থেকে করালাম, কারণ ওটা তুই জানিসই, ওটা থেকে করতে হচ্ছেই। আচ্ছা, এটা যখন হয়ে গেল, তাহলে তোরা মাত্রাটা আমাকে বের করে দে। কার মাত্রা বের করবি? এপসাইলন এর মাত্রা বের করবি, ফটাফট বের কর ইকুয়েশনকে কাজে লাগিয়ে। এটা তোদের কাজ। যে সমস্ত মহাপুরুষদের হয়নি তারা এদিকে তাকা। এপসিলন যদি বের করতে হয়, এই যে এখানে এপসিলন বের করা আছে, নিচে হবে ফোর্সের ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন কি হয়? m/l/t-2। নিচে ডিস্টেন্সের স্কোয়ার, অর্থাৎ এল তার স্কোয়ার, আর ওপরে আছে চার্জ দুবার আছে, তার মানে চার্জের ডাইমেনশন তার আবার স্কোয়ার। হলো, সিম্পলিফিকেশন করলে অ্যান্সার হয়ে গেল। m ইনভার্স এল এর পাওয়ারে কি হবে রে? 3 -3, টি এর পাওয়ারে হয়ে যাবে 4, আর আই স্কোয়ার। এটা হলো ডাইমেনশন। কোনোদিনই মুখস্থ করতে যাবি না। আমি যখন মুখস্থ না করে এতদূর পর্যন্ত চলে এসেছি, তারপরে তোদেরকে শেখাতেও পারছি, তো তোদের মুখস্থ করার কোনো দরকারই নেই। ওকে, কি করতে হবে তাহলে? ডেরিভেশন করাটা শিখে নিতে হবে। এতদিন ধরে কিন্তু দেখবি প্রত্যেকটা ক্ষেত্রে আমি ইউনিট তোদেরকে ডিরাইভ করাই শেখাচ্ছি, মুখস্থ করাইনি। তোরাও তাই করবি। মিটিয়ে দিই তাহলে এটা, ডাইমেনশনটা লিখে নে। একটা শর্ট কোশ্চেন বারবার আসে পরীক্ষায়। শর্ট কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা শর্ট কোশ্চেনটা বলার আগে আমি তোদের তড়িৎ ক্ষেত্রটা বলে দিই, তারপরে শর্ট কোশ্চেনটা বলছি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, কি বললাম? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলে? ধর আমি একটা চার্জ, পজিটিভ চার্জ, নেগেটিভ তো হবো না, পজিটিভই হবো। তুমি একটা পজিটিভ চার্জ, তোরা হলি সব আশেপাশে নেগেটিভ চার্জ, পজিটিভ হতে এসছিস। তো আমি যদি এখানে থাকি, আমি আমার এই ঘরের মধ্যে, এই এরিয়ার মধ্যে একটা ফিল্ড ক্রিয়েট করে আসি। ওই ফিল্ডের মধ্যে যখন তোরা আসবি, তখন একটা রিপালশন বা অ্যাট্রাকশন ফোর্স ফিল করবি। যেহেতু তোরা নেগেটিভ চার্জ, তাহলে একটা অ্যাট্রাকশন ফিল করবি, তাই না? তাহলে আমি এখানে আছি, ওইখানে অঙ্কিত বসে আছে, অঙ্কিতকে দিলে ভালো হয়, কারণ চার্জের শেপ কেমন হয়? এরকম। তো অঙ্কিতকে দিয়ে এক্সাম্পল দেওয়াতে খুব ভালো লাগে। যাই হোক, ধীরে ধীরে তিতলিকে দেবো দাঁড়া। তিতলির সময় সার্কেল হবে না, তিতলির সময় এরকম ইলিপস হবে, উপবৃত্ত যেটাকে বলে, ডিম্বাকার, এরকম ধীরে ধীরে আসবো। তো যাই হোক, তো আমি এখানে আছি, আমার জন্য একটা ফিল্ড ক্রিয়েট হয়েছে। এবার অঙ্কিত যখন এখানে এসে বসবে, তখন আমাদের দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স কাজ করবে, ঠিক আছে? অঙ্কিত যদি না থাকতো ওখানে, তা আমার কি ফিল্ড এই চারপাশে থাকতো না? অঙ্কিতের বদলে অন্য কোনো অরিত্র এসে বসলো, তো ওর উপরে অ্যাট্রাকশন রিপালশন কাজ করতো। তার মানে আমি একটা চার্জ আশেপাশে একটা ফিল্ড ক্রিয়েট করে রেখেছি, যার মধ্যে অন্য কোনো চার্জ আসতে গেলেই সে ফোর্স ফিল করবে। তো এই যে ফিল্ডটা ক্রিয়েট করে রেখেছি, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। চার্জ ক্রিয়েট করেছে, সেই জন্য সেটা ইলেকট্রিক ফিল্ড,
ঠিক আছে? এই ইলেকট্রিক ফিল্ডটাকে মেজার করব, কি করব, এটাকে পরিমাপ করব যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা কত। ধর আমি এখানে আছি, এইখানে যদি কোনো একটা চার্জকে রাখি, যা স্ট্রেংথ হবে এর উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব, অঙ্কিতের ওখানে চার্জ রাখতে গেলে কি সেইভাবে ফোর্স অ্যাপ্লাই করতে পারবো? তুলনামূলকভাবে কমে যাবে। তার মানে আমার যে ফিল্ডটা, সেই ফিল্ডের ইন্টেন্সিটি এক এক জায়গায় এক এক রকম। মাথায় ঢুকলো আমি কি বলতে চাইছি? স্ট্রেংথটা এক এক জায়গায় এক এক রকম। তো আমি প্রত্যেকটা পয়েন্টে যদি স্ট্রেংথ মেজার করতে চাই, তো সেই স্ট্রেংথকে মেজার করার জন্য, ইলেকট্রিক ফিল্ডকে মেজার করার জন্য আমাদের কাছে আছে তিনটে রাশি। কটা রাশি? তিনটে রাশি। তিনটে রাশির মধ্যে একটার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটা এখন বোঝাবো তোদের আমি। একটা রাশি আছে বলরেখা, তড়িৎ বলরেখা, শুধু বলরেখা নয় অ্যাকচুয়ালি, তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। এটা এটা তোর আগে কখনো দেখিসনি বলরেখা, ফিল্ড ইন্টেন্সিটি হয়তো পড়েছিস। আর একটা হচ্ছে তড়িৎ বিভব। এই তড়িৎ বিভব দিয়েও কিন্তু স্ট্রেংথটাকেই মেজার করা হয়। তড়িৎ বিভবটা পড়ে এসেছিস তোরা, ক্লাস 10-এ পড়ে এসেছিস। বিভবের একক, ভোল্টেজ, এই সমস্ত পড়ে এসেছিস তো, ওইটুকুই জানিস। আর ওহমের সূত্রটা, V = IR। তো এই তিনটে জিনিস দিয়ে, এই তিনটে রাশি দিয়ে আমরা কি কাকে মেজার করতে পারি? ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রকে মেজার করতে পারি। ঠিক আছে? তার মধ্যে তোদের এই চ্যাপ্টারে, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে, এই দুটোর সম্পর্কে আলোচনা করা আছে। আর তড়িৎ বিভবের জন্য আলাদা নেক্সট চ্যাপ্টার আছে। ঠিক আছে? যাই হোক, তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি করে মেজার করা হবে? অঙ্কিত আর তিতলিকে মিটিয়ে দিই। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি করে মেজার করা হবে? ধরে নে এখানে একটা চার্জ আছে, সবসময় ধরেই নিতে হয় কিউ চার্জ। আর এই পয়েন্টে, এই জায়গাটাতে তুই স্ট্রেংথ মেজার করতে চাস, এখানে চাস, এখানে, যেখানে খুশি। তো ধরে নে এই জায়গাটায় স্ট্রেংথ মেজার করতে চাস, এবং এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত, কত রে? আর ডিস্টেন্স, আর দূরত্বে তুই কি মেজার করতে চাস? স্ট্রেংথ মেজার করতে চাস, ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কোনো কোনো সময় শর্টে আমি এটাকে তড়িৎ ক্ষেত্রই বলে দেবো, তুই বুঝে নিবি যে প্রাবল্যই। যেমন মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যকে মহাকর্ষ ক্ষেত্রই বলে দিতাম, ঠিক সেরকম ভাবে। যাই হোক, তো যখন এখানে স্ট্রেংথ মেজার করতে যাবি, তুই কি করে মেজার করবি বলতো? কিছু তো নেই, তুই সবসময় ধরে নিবি এখানে একটা +1 কুলম্ব চার্জ আছে। এই +1 কুলম্ব চার্জটাকে বলা হয় টেস্ট চার্জ। কি বলা হয় এটাকে? টেস্ট চার্জ, পরীক্ষক আধান। ঠিক আছে? তো এখানে একটা +1 কুলম্ব আধানকে তুই সবসময় ইমাজিন করে নিবি। ওর উপরে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করবে, সেই ফোর্সটাই হয়ে গেল ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। মাথায় ঢুকলো? তাহলে এই +1 কুলম্বের ওপরে এই কিউ চার্জটা কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে? 1/4 পাই এপসিলন Q1 × 1/r²। এইটা অ্যাপ্লাই করবে নাকি? আচ্ছা, এখানে এপসিলন নট করে দিচ্ছি, বায়ু মাধ্যম ধরে নিচ্ছি, বাই ডিফল্ট ধরে নিচ্ছি বায়ু মাধ্যমেই করছি আমি। অন্য কোনো মাধ্যম থাকতে গেলে এপসাইলনই করতে হবে। বোঝা গেল নিশ্চয়ই? তো এই যে এফটা বের করলাম, এই এফটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই। আলাদা করে এটাকে নাম দেওয়া হলো, কারণ এটা 1 কুলম্ব চার্জের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করেছে, এটার নাম কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যদি এখানে 1 কুলম্ব চার্জ না থেকে কিউ ড্যাশ চার্জ থাকতো, তাহলে ফোর্সটা কি হতো বল? ফোর্সটা হতো 1/4 পাই এপসাইলন কিউ, কিউ ড্যাশ বাই r²। এটাই হতো কিনা বল? এটাই হতো তো। খেয়াল করে দেখ, আমি এটাকে চাইলে এরকম লিখতে পারি, এফ ইন্টু কিউ ড্যাশ, সরি ই ইন্টু কিউ ড্যাশ। এই দেখ, ই মানে এটা, মানে কিউ ড্যাশটাকে বাদ দিলে পুরোটা তো ই হয়। কিউ ড্যাশটাকে বাদ দিয়ে দে, তাহলে পুরোটা ই এর সাথে মিলছে না? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার সাথে কাকে গুণ করেছি? কিউ ড্যাশকে গুণ করেছি। অর্থাৎ তুই ডিরেক্টলি লিখতে পারিস যে এফ মানেই হচ্ছে কিউ ই, মানে এখানে কিউ ড্যাশ ই, আমি যেহেতু কিউ ড্যাশ ধরেছি, কিউ ড্যাশ ই। এটা একটা রিলেশন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে। কার রিলেশন? ফোর্সের, তড়িৎ বলের রিলেশন। ওকে? কোন একটা বিন্দু, এই বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই জানা থাকে, আর ওখানে যদি আমি কিউ ড্যাশ চার্জকে নিয়ে আসি, তাহলে তার উপরে ফোর্স কত কাজ করবে রে? কিউ ড্যাশ ই। বুঝতে পারলি? এখানে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তার মান কত? ই। আর আমি একটা কিউ ড্যাশ চার্জকে নিয়ে আসলাম, তাহলে কি পরিমাণ ফোর্স ফিল করবে? কিউ ড্যাশ ই। এই যে এইভাবে বের করেছিলাম, তারপরে ওটাকে কম্পেয়ার করে দিয়েছি। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তোকে এইরকম ভাবে হেল্প করবে, যে কোনো অঞ্চলে যদি প্রাবল্য জানা থাকে, তুই জাস্ট ওখানে যে চার্জটাকে নিয়ে এসেছিস, সেই চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দে, তাহলে তুই কি পেয়ে যাবি? তড়িৎ বলটা পেয়ে যাবি। বোঝাতে পারলাম? এখান থেকে এই যে এফ ইকুয়াল টু কিউ ড্যাশ ই, বা আমি এটাকে এক কাজ করি, হ্যাঁ, তোদের নোটের সাথে মিল রাখার জন্য আমি এটাকে স্মল কিউ করে দিই, তাহলে বেটার হবে। একই তো জিনিস, শুধু এটাকে স্মল কিউ করে দিলাম। বুঝতে পারছিস কিনা? ধরতে পারছিস তো? এটাকে আমি জাস্ট স্মল কিউ বলে দিলাম। তাহলে এই যে স্মল কিউ চার্জের উপরে যে ফোর্সটা কাজ করছে, এখান থেকে ই সমান সমান এরকমও লেখা যেতে পারে এফ বাই কিউ, পারে কিনা? ই সমান সমান এফ বাই কিউ, একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে ওগুলোকেই লিখছি আমি বারবার। এই যে জিনিসটা, এখান থেকে তুই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একটা সংজ্ঞা তৈরি করতে পারিস। আরো একটা সংজ্ঞা, একটা সংজ্ঞা তো এখানে হয়ে গেল, একক আধানের উপর ক্রিয়াশীল তড়িৎ বলকেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। আরেকটা সংজ্ঞা হচ্ছে যে এখানে যদি কিউ চার্জ থাকতো, এই যে কিউ চার্জটা, তার উপরে যে ফোর্স কাজ করতো, সেই ফোর্সটাকে যদি তুই আধান দিয়ে ডিভাইড করে দিস, তাহলে তাকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য।
এই কিউ চার্জের উপরে যে পরিমাণ ফোর্স কাজ করছো তাকে যদি তুই কিউ দিয়ে ডিভাইড করে দিস, তাহলে আমরা কি পেয়ে যাবো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বলতো এখান থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কি হবে? একক কি হবে? নিউটন পার কুলম। কত ইজি না? নিউটন পার কুলম। তুই যদি বলিস আমি এখান থেকে বের করবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক, বের করাই যায়, আপত্তির কিছু নেই। বের করতে গেলে তোকে কি করতে হবে? উপরে কিউ এর একক লিখতে হবে, নিচে এপসাইলন নট লিখতে হবে, যেটা তোর মুখস্থ নাই। তারপরে আর এর লিখতে হবে। এপসাইলন নটের জন্য বের করার জন্য তোকে আবার কুলম্বের সূত্রে যেতে হবে, ওখান থেকে নিয়ে এসে বের করে বসাতে হবে, একই জিনিসই আসবে। মাথায় ঢুকলো? তো সুবিধা হয় আমি এইটা দিয়ে ইউজ করবো, এটা সহজেই বোঝা যাচ্ছে। যদি আমি এখান থেকে মাত্রা বের করতে বলি তোকে, বল দেখি কি হবে? ওপরে হবে mlt-2, আর নিচে কি হবে? মাথা ফাটিয়ে দেবো, নিচে আইটি হবে রে। চার্জ আছে তো ঘচু, একক বলছি নাকি আমি? চার্জের একক কুলম সি হয়, কিন্তু মাত্রা কি হয় চার্জের? আইটি। তাহলে এই জায়গাটা এম এল t-3 আই ইনভার্স। পারবি মুখস্থ রাখতে এত মাত্রা? ক্ষমতাই নেই। ওকে, তাহলে এতক্ষণ ধরে আমি কিসের উদাহরণ দিলাম? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উদাহরণ দিলাম। অবশ্যই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর কোয়ান্টিটি। কেমন কোয়ান্টিটি? একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে এরকম আমাকে অ্যারো সাইন দিতে হবে, তাই তো? এফ ভেক্টর বাই কিউ, এরকম আমাকে অ্যারো সাইন দিতে হবে। এটা অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে ওয়ান টাইপ অফ ফোর্সই এটা, কিন্তু ইউনিট চার্জের উপর ফোর্স। সেই কারণে ফোর্স যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাও ভেক্টর কোয়ান্টিটি। কারো কোনো আপত্তি নেই। ভেক্টর কোয়ান্টিটি মানে ডাইরেকশন অবশ্যই আছে। এবার ডাইরেকশন কোন দিকে হবে? ধর আমি এই চার্জের জন্য ডাইরেকশন বের করেছি, তো এই চার্জের জন্য এখানে ফিল্ড বের করেছি, তো তো ডাইরেকশনটা কোন দিকে হবে? যদি এটা পজিটিভ চার্জ হতো, যদি এটা পজিটিভ চার্জ হতো, তাহলে এখানে প্লাস ওয়ানকে কি করতো রে? ঠেলে দিত, ওইদিকে ঠেলে দিত না? প্লাস ওয়ানকে প্লাস প্লাসকে ঠেলে দেবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হতো আউটওয়ার্ডস, এইদিকে। যদি এটা নেগেটিভ চার্জ হতো, তাহলে ও প্লাস ওয়ানকে কি করতো? বলতো কাছে আয়, দূরে থাকিস না, তাহলে এইদিকে টেনে নিত, ইনওয়ার্ডস হয়ে যেত। বুঝতে পারছিস তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইরেকশন কিভাবে চেঞ্জ হচ্ছে? এটা ডিপেন্ড করছে যে চার্জের জন্য তুই প্রাবল্য বের করছিস সেই চার্জের নেচারের উপর। পজিটিভ হলে আউটওয়ার্ডস, আর নেগেটিভ হলে ইনওয়ার্ডস। কি বুঝতে পারলি? আমি আপাতত ধরে নিচ্ছি যেটা পজিটিভ চার্জই আছে, তাহলে আউটওয়ার্ডস হবে। এবার আউটওয়ার্ড ডাইরেকশনটাকে তুই কিভাবে রিপ্রেজেন্ট করবি? আউটওয়ার্ড ডাইরেকশনটাকে এইদিকেই তুই আর ভেক্টরকে মেজার করছিস, এইদিকেই তুই কাকে মেজার করছিস? অবস্থানকে, আর ভেক্টরকে। তো তুই এরকম লিখতে পারিস, আর ক্যাপ। ক্যাপ মানে কি? ইউনিট ভেক্টর। ভেক্টরে পড়েছিস তো, ক্যাপ মানে ইউনিট ভেক্টর। তো আর এর দিকে ইউনিট ভেক্টর গুণ করে দিলেই চলবে, তখন আমি এফ এর মাথায় আর ভেক্টর দিলাম না। বোঝা গেল নিশ্চয়ই? দুটোই লিখে রাখিস, ই ভেক্টর ইকুয়াল টু এফ ক্যাপ বাই, সরি এফ ভেক্টর বাই কিউ। এটাও লিখে রাখিস, এটা এই দুটো জিনিস লিখে নে তো, এই দুটোকে লিখে নে। আর একটু দেখ একক মাত্রাগুলো করা আছে কিনা, যদি না করা থাকে তাহলে এটাও লিখে নিস। আর ক্যাপের ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে আমি এখান থেকে ডিস্টেন্সটা মেজার করলাম আর, এটাকে অবস্থান ভেক্টর হিসেবে যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে এইরকম ভাবে ডিস্টেন্স রিপ্রেজেন্ট করতে হয় আর ভেক্টর। ঠিক আছে? তার মানে এই ডাইরেকশনটাই যদি আমাকে বলতে হয় যে এইদিকে ডাইরেকশনটা কি, তো তুই আর ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করবি, যে আর ভেক্টরের দিকে একক ভেক্টর। একক ভেক্টর কি করে? শুধুমাত্র ডাইরেকশন রিপ্রেজেন্ট করে এবং মানটা 1 হয়ে যায়। সেই জন্য আমি ওখানে আর ক্যাপ গুণ করেছি। বুঝতে পারলি? আচ্ছা, আর ক্যাপকে এরকম ভাবে লেখা হয় না? আর ক্যাপ মানে হচ্ছে আর ভেক্টর বাই আর, লেখা হয় তো এরকম ভাবে। এটাও মাথায় রাখিস কিন্তু, আর ক্যাপ সমান সমান আর ভেক্টর বাই আর। এটা এটা তোরা ভেক্টরে শিখেছিস, ক্লাস 11-এ শিখেছিস। তো ওই জায়গাটাই আর ক্যাপ না দিয়ে আর ভেক্টর বাই আরও লেখা যেতে পারতো। অপশনে ধরো এতগুলো চেহারা দিয়ে দিল, এবার তুই চিনতেই পারলি না। এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইটাকে লিখেছিলাম আমি, এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এরকম লেখা যায় 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। কোথায় ছিল? এই যে, এটাই তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ছিল। তো আমি যদি এখানে ভেক্টর সাইন করে দিই, তার মানে আমাকে ওদিকেও ভেক্টর ডাইরেকশন বোঝাতে হবে। তো ওদিকে ডাইরেকশন কিভাবে বোঝাবো? আর ক্যাপ দিয়ে বোঝাবো। বুঝতে পারলি? আর ক্যাপ দিয়ে বোঝাবো। আচ্ছা, আমি চাইলে এটাকে এরকমও লিখতে পারি, চেহারাগুলো দেখিয়ে রাখছি কারণ অপশন দেবে তো। এবার অপশনে তুই ধর চিনিসই না, তখন মুশকিল হয়ে যাবে। আচ্ছা, আর ক্যাপকে এরকম বলে লেখা যায় আর ভেক্টর বাই আর, একটু আগেই বললাম আমি তোকে, লেখা যায় না? তাহলে এটা কি দাঁড়ালো? এটা স্কোয়ার ছিল, এটা কি দাঁড়ালো তাহলে? আর কিউব হয়ে গেল নিচে, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। খেয়াল করিস, যখন আর এর মাথায় ভেক্টর সাইন আছে তখন নিচে আর কিউব, যখন আর এর মাথায় ক্যাপ আছে তখন নিচে আর স্কোয়ার। ওকে, ধর অপশনে পেলি আর ভেক্টর পেলি, নিচে আর স্কোয়ার পেলি, টিক করে চলে আসলে এটাই হবে, এটাই হবে। ভুল হয়ে যাবে। এই ভুলগুলো তোরা করবি না, ওই জন্য কিন্তু আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি, যে সমস্ত জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সেগুলোও আমি তোদেরকে উল্লেখ করে দিলাম। ওকে, আচ্ছা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক বললাম নিউটন পার কুলম, তাই তো? এই নিউটন পার কুলমটাকে আর একটা একক দিয়ে রিপ্রেজেন্ট করা হয়,
নিউটন পার কুলম এই যে এককটা, এই এককটাকে আর একটা একক দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং সেই এককটাও তোদেরকে জানতেই হবে। যদিও তড়িৎ বিভব চ্যাপ্টার যখন শুরু করব তখন খুব ভালো মতো এটা ক্লিয়ার হবে, বাট এখন একটু বলে রাখি। 1 নিউটন পার কুলম, এরকমই তো ছিল। তুই এটাকে এরকম লিখ না, 1 নিউটন/1 কুলম লিখ, লেখা যায়। আচ্ছা, ওপর নিচে একটা করে মিটার গুণ করে দে, করলে কি ক্ষতি আছে? কাটাকাটি তো হয়েই যাবে। এই যে উপরের রাশিটা তুই লিখলি নিউটন ইন্টু মিটার, এটাকে কি বলা হয় বলতো? ভরবেগ বলা হয়। ভেরি গুড, এখানে ভর আছে আর এটা বেগ আছে। নিউটন ইন্টু মিটারকে কি বলা হয়? নিউটনটা কার একক? নিউটনটা কার একক? বলের একক। আর মিটারটা কার একক? দৈর্ঘ্যে। তো বল ইন্টু সরণ দিয়ে কোনো রাশিমালা মনে পড়ছে? কি রাশিমালা? বল ইন্টু সরণ। 9 এর বাচ্চারা যদি এই ক্লাস দেখে লজ্জায় পড়ে যাবে। কার্য। তো কার্যের ইউনিট কি হয় বল? জুল। তাহলে 1 নিউটন ইন্টু 1 মিটারকে আমরা জুল বলতে পারি তো? জুল থাকলো, নিচে থাকলো 1 কুলম ইন্টু 1 মিটার। এবার ক্লাস 10-এ পড়েছিস তোরা ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, যেখানে ডাব্লিউ কার্য, কিউ চার্জ, আর ভি হচ্ছে ভোল্টেজ, বিভব প্রভেদ। পড়েছিলি তো? তো এখান থেকে দেখ, ডাব্লিউ বাই কিউ যদি লিখি তাহলে ভি লিখতে পারবো। এটা এই চ্যাপ্টারের পার্ট না, তড়িৎ বিভব চ্যাপ্টারের পার্ট, বাট আসে এক লাইন বলে দিই কারণ এখান থেকে প্রশ্ন আসবে বারবার। তো ডাব্লিউ বাই কিউ ইকুয়াল টু ভি। ডাব্লিউ মানে হচ্ছে কার্য আর কিউ মানে হচ্ছে চার্জ। এই দেখ, কার্য আর এই চার্জ। তো কার্য বাই চার্জকে আমি কি লিখতে পারি? ভি লিখতে পারি, বিভব। আর বিভবের একক কি হয় রে? ভোল্ট হয়। তাহলে 1 ভোল্ট, আর নিচে 1 মিটার পড়ে থাকলো। তার মানে তুই এটাকে 1 ভোল্ট/মিটারও বলতে পারিস। 1 নিউটন পার কুলম মানে 1 ভোল্ট/মিটার। করে দেওয়া আছে নিশ্চয়ই। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এমসিকিউতে আসে, কিংবা কোশ্চেন গুলো যখন দেয় তড়িৎ প্রাবল্য বলে দেয়, ব্র্যাকেটে লিখে দেয়, ইউনিট হিসেবে লিখে দেয় ভোল্ট/মিটার। নিউটন পার কুলম থাকে না সাধারণত, ওই কারণে বলে দিলাম। বুঝতে পেরেছিস? পেজটা উল্টা, পেজ উল্টে দেখ, একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা একবার সবাই পড়ে নে। কিছু বুঝতে পারলি পড়ে? পারলি না? একটা 20 ইউনিট ঋণাত্মক আধান, 20 ইউনিট বলেছি আমি, এসআই মানে সিজিএস কোনো কিছু বলে দিইনি। এসআই মান আছে নাকি সিজিএস মান আছে কিছু বলে দিয়েছি? 20 ইউনিট বলে দিয়েছি, তো যা খুশি তাই ধরে নিবি। তো 20 ইউনিট ঋণাত্মক আধান বায়ুতে, একটা 20 ইউনিট -20 ইউনিট, এটা প্রশ্ন, প্রবলেম 1 নম্বর করছি। একটা 20 ইউনিট -20 ইউনিট এই বায়ুতে অবস্থিত, এই বিন্দুতে আছে ধরে নিচ্ছি। এই ঋণাত্মক আধান বায়ুতে একটি 80 ইউনিট ঋণাত্মক আধান থেকে 50 সেমি দূরে আছে। 50 সেমি দূরে, এটা 50 সেমি দূরত্ব। এখানে একটা 80 ইউনিট ধনাত্মক আধান আছে, আচ্ছা পজিটিভ আধান আছে, ধনাত্মক আধান আছে। কোশ্চেনে বলেছে এই দুই আধানের সংযোজক সরলরেখার কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? এই দুই আধানের সংযোজক সরলরেখা, সংযোজক সরলরেখা কোনটা রে? এইটা, তাই তো? বা একটু এক্সটেন্ড করে দিলে এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, এগুলো হচ্ছে তাদের সংযোজক সরলরেখা। তো এই সংযোজক সরলরেখার কোথায় তড়িৎ ক্ষেত্রটা শূন্য হবে? তড়িৎ ক্ষেত্র শূন্য কখন হবে? তড়িৎ ক্ষেত্র আমরা বের করি +1 কুলম চার্জের উপর ফোর্স ইমাজিন করে, তাই না? তো এখানে যদি আমি একটা +1 কুলমকে ইমাজিন করে নিই, ধরে এই সমস্ত জায়গায় ইমাজিন করে নিলাম সরলরেখার উপরই কোনো একটা বিন্দু, তো মন দিয়ে বুঝবি এই +1 কুলম্বের উপর জিরো কি হচ্ছে সেটা আগে দেখা যাক। কিভাবে? -20 +1 কে টানবে না ঠেলবে? -20 এটাকে টানবে নাকি ঠেলবে? টানবে, বলবে নিজের আমার দিকে চলে গেল। আচ্ছা, +80 এটাকে টানবে না ঠেলবে? তার মানে এদিকে ঠেলছে। তাহলে ওভারঅল তো এদিকেই এফেক্ট পাওয়া যাচ্ছে, জিরো কি হচ্ছে? জিরো হচ্ছে না। দুদিকে বিপরীত দিকে হবে, ক্যান্সেল আউট করবে, তবেই তো জিরো হবে। তাহলে এখানে হবে না। মানে তুই এই পয়েন্টটাকে যদি সরলরেখার উপর মাঝে কোনো জায়গাতে ধরিস তো জিরো তো হবে না, কারণ এখানে ধরলেও একই ব্যাপার, টানবে ও ঠেলবে। এখানে ধরলো মাঝে ধরলেও তাই, ও টানবে ও ঠেলবে। তো একটা পার্টিকুলার ডাইরেকশনে প্রাবল্য পাওয়া যাচ্ছে। তার মানে এই মধ্যবিন্দুতে কোনো, মানে এর মাঝামাঝিতে কোথাও হচ্ছে না। কিন্তু এদিকেও তো সরলরেখা আছে, সংযোজক সরলরেখা এদিকেও আছে, এই বিন্দুগুলোর উপর হতে পারে। যখন মাঝে হলো না, তাহলে এই বিন্দুগুলোর হতে পারে। কিভাবে দেখা যাক? প্রথমে এই বিন্দুটার কথা ভাব। এখানে যদি আমি একটা +1 কুলমকে ইমাজিন করে নিই, আগে রিপালশন আর অ্যাট্রাকশনটা দেখে নে কেমন হচ্ছে। +80 +1 কে কি বলবে? দূরে চলে যাও, দরকার নেই আমার। নিজেই ডিপ্রেশনে থাকি, আবার তুমি ডিপ্রেশন নিয়ে আসছো, মানে সেম সেম টাইপের প্লাস প্লাস। তো কি করবে? ঠেলে দিবে। আর -20 +1 কে কি বলবে? আসো, এমনিতে ডিপ্রেশনে ভরা, একটু পজিটিভিটি দিয়ে যাও, টানবে। তাহলে বিপরীত দিকে কাজ করছে, মানে জিরো হতে পারে। হুম, এবার জিরো হবেই কিনা সেটা আমি কি করে বুঝবো? এটা মানের উপর ডিপেন্ড করবে যে কে কতটা অ্যাপ্লাই করেছে, তাই তো? আমরা কি জানি যে ফোর্স কি করে বের করছিলাম? ফোর্স প্রপোর্শনাল টু Q1 Q2 বাই
আর স্কোয়ার, তাই না? তার মানে গুণফল যত বেশি হবে ফোর্স তত বেশি হবে, ডিস্টেন্স যত বেশি হবে ফোর্স তত কম হবে। খেয়াল করবি, এখানে 80 আছে, এখানে 1 আছে, গুণ করলে তো 80 হবে। এখানে -20 আছে, এখানে 1 আছে, গুণ করলে -20 হবে। তো শুধুমাত্র উপরের গুণটা দেখলে তো হবে না, ডিস্টেন্সটাও দেখতে হবে। তার মানে এর জন্য বেশি আছে ফোর্স, 80-র জন্য আপাতত গুণ করে, আর 20-র জন্য কম হচ্ছে। কিন্তু এর ডিস্টেন্সটা কি আছে, কম, আর এর ডিস্টেন্সটা কি আছে, বেশি। তাহলে 80 বাই কম ডিস্টেন্স আর একটা 20 বাই বেশি ডিস্টেন্স, বোঝানোর জন্য বললাম, এরকম আছে। তো এটা কোনোভাবে হলেও ইকুয়াল হতে পারে কোনো একটা পার্টিকুলার কন্ডিশনে। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? এইখানে 80-র জন্য মানটা বেড়ে যাচ্ছে আর 20-র জন্য মানটা কমে যাচ্ছে, কিন্তু এর মানটা বেড়ে গেলেও ডিস্টেন্স কম আছে। তো ডিস্টেন্স যদি কম থাকে, এই ডিস্টেন্স যদি কম থাকে, তাহলে পুরো মানটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, এই পুরো মানটাকে কি করছে, আরো বাড়িয়ে দিচ্ছে। তো 80-র জন্য এমনিতেই মানটা বড় হচ্ছিল, আবার নিচে কম হওয়ার জন্য আরো বড় হয়ে গেল মানটা। আবার এটার জন্য দেখ -20, -20-র জন্য মানটা তো তুলনামূলকভাবে কম হলো, 80 থেকে কম। আবার ডিস্টেন্স বেশি, বেশি হওয়ার জন্য পুরো গুণফলটা আরো কম হয়ে যাবে। তার মানে এটা আরো কমে যাচ্ছে। তাহলে এটা বেড়ে যাচ্ছে, এটা বাড়ছে তো বাড়ছেই, এটা কমছে তো কমছেই, জিরো হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুজন বিপরীত দিকে হচ্ছে না, তাহলে জিরো কোনো মতে সম্ভব না। বোঝা গেল? এই দিকটা যদি না বুঝতে পারিস, যাদের যাদের এখনো ডাউট হয়ে গেছে, তারা এই দিকটা দেখ এবার, একই জিনিসই করবো, বুঝে যাবি। এইখানে যদি কোনো একটা পয়েন্টকে ইমাজিন করে নি +1, মজার বিষয় হলো এই যে প্রশ্নটা আসবে এটা 1 মার্কে আসবে, যেটা আমি এতক্ষণ ধরে বুঝাচ্ছি। এই +1 কুলম্ব চার্জের উপর কে কে ফোর্স অ্যাপ্লাই করবে, -20 আর +80, তাই তো? খেয়াল করবি, -20 যদি 1 এর উপরে অ্যাপ্লাই করে, তাহলে 20 × 1 বাই কম ডিস্টেন্স, তাই না রে, কমের স্কোয়ার। আর এইটা 80 যদি অ্যাপ্লাই করে, তাহলে 80 × 1 বাই বেশির স্কোয়ার। বুঝতে পারলি? এই কাছে টানবে আর ও কি করবে, দূরে ঠেলবে, বিপরীত দিকে তো হচ্ছে, ক্যান্সেল আউট হতে পারে। একটু মানটার দিকে দেখে নে, এটা এমনিতেই কম, আর এটা কম থাকার জন্য পুরো মানটাকে বাড়িয়ে দিবে। এটা বেশি, আর এটা বেশি হওয়ার জন্য পুরো মানটাকে কমিয়ে দিবে। তাহলে একটু ব্যালেন্স হওয়ার ব্যাপার চলে আসছে না এখানে? ওইখানে তো ব্যালেন্স হচ্ছিলই না, ওখানে বেশি তো বেশি হয়ে যাচ্ছে, কম তো কমই হয়ে যাচ্ছে, তো ওখানে ব্যালেন্স হচ্ছে না। ব্যালেন্স এই জায়গাটায় হওয়ার সম্ভাবনা হচ্ছে। তার মানে তোর তড়িৎ প্রাবল্য জিরো এই দিকের কোনো একটা পয়েন্টেই হবে, এই দিকের কোনো পয়েন্টেই হবে, বাট কোন পয়েন্ট হবে আমি জানি না। মাথায় ঢুকলো নিশ্চয়ই? হ্যাঁ, দূরত্ব তো এইটুকু দেওয়া আছে, শুধু 80, 50 দেওয়া আছে, আর তো দূরত্ব নয়। বলেছে কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। করা যাক। তুই এসআই বা সিজিএস তোর ইচ্ছা মতো ধরে নিবি, আমি সিজিএস করিনি, সিজিএস এ বায়ু মাধ্যম করে নিচ্ছি। তাহলে -20 ইউনিট আধানের জন্য, প্রথমটা লিখে লিখে দেখাচ্ছি, আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 সমান সমান কি লিখবো, Q1 Q2 মানে 20 × 1 বাই ডিস্টেন্সের স্কোয়ার x স্কোয়ার করে দিলাম। এই ডিস্টেন্সটাকে x ধরে নিচ্ছি, এটাই তো বের করতে হবে আমাকে। কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য, এখান থেকে x দূরত্ব তড়িৎ ক্ষেত্র শূন্য, তো এক্সটা কত, এটা বের করে নিলাম। ঠিক আছে। আচ্ছা, অভিমুখটা বলে দিবি ব্র্যাকেটে, কোন দিক থেকে কোন দিকে রে, -20 এটাকে কি করবে, কাছে টানবে না? -20-র জন্য বের করলাম তো, একে কি করবে, কাছে টানবে। তো ডাইরেকশনটা কোন দিকে, পি থেকে এ এর দিকে, পি থেকে এ এর দিকে। তো এরকম তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দে, পি থেকে এ এর দিকে। এবার 80-র জন্য কর, +80 ইউনিট আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য E2, 80 × 1 বাই, বল 80 থেকে এটার দূরত্ব কত, 50 + x, এতটা 50, এতটা 50 বই দেওয়া আছে, মানে কোশ্চেনে দেওয়া আছে, আর এতটা x, তাহলে 50 + x তার স্কোয়ার। বুঝলি? এটা কোন ডাইরেকশনে, আচ্ছা পজিটিভ, একে কি বলবে, দূরে চলে যাও, তার মানে এই দিকে ঠেলছে। ডাইরেকশনটা কি বলবি, এ থেকে পি এর দিকে, অথবা বি থেকে পি এর দিকে, যা খুশি বল, এ থেকে পি এর দিকে, এ থেকে পি, দুটো অপোজিট ডাইরেকশন হয়ে গেল না? সবাই বুঝতে পেরেছিস এতদূর? কাজ হয়ে গেছে, কিন্তু এতটুকু করলাম মানে কাজ হয়ে গেছে। এবার এই দুটো যদি ইকুয়াল হয়ে যায়, এটা আর এটা যদি ইকুয়াল হয়ে যায়, তবে তো জিরো হয়ে যাবে। দুটোকে করে দে ইকুয়াল, 20/x স্কোয়ার 80/50 + x তার স্কোয়ার। শূন্য শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 4 হচ্ছে। বেটার হয় তুই বোথ সাইডে রুট ওভার করে দে, তাহলে এখানে x হয়ে যাবে, এটা 2/50 + x হয়ে যাবে, তাই না? বোথ সাইডে আমি স্কোয়ার রুট করে দিচ্ছি, কোনাকুনি গুণ কর, x এর মান বেরিয়ে যাবে। এটা 2x x ইকুয়াল টু কত বেরোচ্ছে, হ্যাঁ
আরে এই পুরোটার এটা স্কোয়ার ছিল, এরকম ছিল, সরি ভুল টুকে দিয়েছি, এটার পরে এই লাইনটা ছিল, ব্র্যাকেট ছিল। তো এবার স্কোয়ার করতে গেলে তো রুট ওভার 50 প্লাস এক্সই হবে। তো এদিকে গুণ কর 2x, আর এদিকে গুণ কর 50 প্লাস এক্স। এক্স এর মান কত বেরোলো রে? কিছু ভুল করে দিলাম নাকি দেখতো? এক্স এর মান 50, ঠিকই আছে, এক্স এর মান 50 বেরিয়েছে। তার মানে এই ডিস্টেন্সটা কত হতে হবে? 50। আবার বলে দিস না যে এখানে 50 আছে মানে প্রত্যেকবার এখানে 50ই আসবে, তাহলে এখানে 80 করলে ওখানে 80 হয়ে যাবে, এমনটা নয় কিন্তু। এটা একটা কন্ডিশনের জন্য মিলে গেল, 8 2 ছিল বলে হয়ে গেল এরকম। সব ক্ষেত্রে হবে না। তার মানে তুই এবার কি বলবি? তুই বলবি যে -20 ইউনিট থেকে, ডিস্টেন্সটা বোঝানোর জন্য, -20 ইউনিট থেকে +80 ইউনিটের বিপরীত দিকে 50 সেমি দূরে। তুই যদি বলিস -20 থেকে 50 সেমি দূরে, তাহলে এদিকেও হতে পারে ওদিকেও হতে পারে। তুই কি বলবি? +80-র বিপরীত দিকটাতে 50 সেমি দূরে তড়িৎ প্রবাহ কি হবে? শূন্য হবে। বুঝতে পারলি? লিখে রাখ, কার কোনো ডাউট থাকলে বলবি। ইলেকট্রিক ফিল্ডের একটা লাস্ট পার্ট আছে, সেটা হচ্ছে কুলম্বের উপপাদ্য। এখানেও উপপাদ্য, এখানেও ম্যাথামেটিক্স। কুলম্বের উপপাদ্যটা কি বলছে একটু মন দিয়ে শুনবি। ধর কোনো একটা বড় গোলাকার পরিবাহী নিয়েছি, কি নিয়েছি? বড় গোলাকার পরিবাহী নিয়েছি, আর এই পরিবাহীটাতে আমি প্লাস কিউ চার্জ দিয়ে দিয়েছি। তাহলে প্রথম ক্লাসে তোদের এটা বলেছিলাম যে এই প্লাস কিউ চার্জটা এই পরিবাহীর বাইরের পৃষ্ঠেই থাকবে, ভেতরে ঢুকবে না। তার কারণ কি? রিপেল করতে 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 পেছনে নিয়ে চলে যাবে, তাহলে সবাই চার্জগুলো কোথায় গিয়ে থাকবে? এই সমস্ত জায়গায় থাকবে, তাই তো? আমি যদি এখান থেকে আধানের তলমাত্রিক ঘনত্ব বের করি, আচ্ছা মনে পড়লো এখান থেকে আমি তোদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, করেছিস? করেছিস তো? এই যে প্লাস কিউ চার্জটা, এটা যদি এর মধ্যে ছড়িয়ে যায়, ধরে নে এখান থেকে এর ব্যাসার্ধটা হচ্ছে আর, ঠিক আছে? তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, এটাকে তুই লিখতে পারিস না চার্জ বাই এরিয়া, পারিস তো? সিগমা সমান সমান চার্জ বাই এরিয়া, এটা আধানের তলমাত্রিক ঘনত্ব। তো প্রত্যেকটা পয়েন্টে মানে এখানে তলমাত্রিক ঘনত্ব যায়, এখানেও তলমাত্রিক ঘনত্ব তাই, এখানেও তাই, সিমিলার হবে তলমাত্রিক ঘনত্ব, এবং সেটা হবে কত? Q/4 পাই আর স্কোয়ার। কুলম্বের উপপাদ্য কি বলতে চাইছে শোন। কুলম্বের উপপাদ্য বলছে যে এরকম একটা পরিবাহী যদি থাকে, তার যদি আধানের তলমাত্রিক ঘনত্বটা জানা থাকে, তাহলে ওই পরিবাহীটার খুব কাছে, কাছে বলতে এতটা কাছে যে এই ডিস্টেন্সটা আর এর কাছে কিছুই না, এরকম ডিস্টেন্স ভেবে নে। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? এতটা কাছে, ধরো এই একটা পি পি বিন্দু আমি ইমাজিন করেছি, এই পি বিন্দুটা এতটা কাছে পরিবাহীটার যে এইটুকু যে ডিস্টেন্স সেটা আর দূরত্বের কাছে খুবই কম, নগণ্য, ঠিক আছে? তো এরকম পরিবাহীর কাছে যদি কোনো একটা বিন্দু আমি কল্পনা করি, আর সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি বের করতে চাই, তাহলে সেই তড়িৎ ক্ষেত্র বের করার ফর্মুলা হবে এরকম: 1/k/0 ইন্টু সিগমা। এটা হলো উপপাদ্য। কি বললো? 1/k/0 ইন্টু সিগমা। এটা এমনি এমনি বললো না, দেখ তোদের সাথে খেলা করলো। তোরা যে সূত্রটা শিখেছিস সেই সূত্রটাকে এরকম বানিয়ে দিল, ভয়ানক চেহারা করে দিল। কি সূত্র দেখে নে। 1/k/0টাকে রাখ, আর তুই সিগমা মানে একটু ডিকোড করে লিখে দে যে সিগমা মানে হচ্ছে Q/4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে একটু গুছিয়ে লিখ 1/4 পাই k/0 ইন্টু Q/r স্কোয়ার। তুই কি চিনতি না এটাকে? চিনতি কি না? কুলম্বের সূত্র অনুযায়ী ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা, তো ওই রাশিমালাটাকে এরকম ভাবে লিখেছে। তবে ডিফারেন্স কোথায় শুন। কুলম্বের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য। কার জন্য? পয়েন্ট চার্জের জন্য। পয়েন্ট চার্জ যদি না থাকে তাহলে আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারি না, ঠিক আছে? তো এটা তো পয়েন্ট চার্জ নয়, এটা তো বড় একটা বিশাল গোলাকৃতি অংশ, তাই না? আমরা নেক্সট ক্লাসেই তোদেরকে দেখাবো যে এই গোলাকৃতি যখন একটা স্ফিয়ার থাকবে, আর যদি সিমেট্রিক্যাল শেপের হয়, তাহলে তার চার্জটাকে আমরা সেন্টারে কেন্দ্রীভূত আছে ধরে নিতে পারি। একটা চার্জ সেন্টারে থাকলেও যা এফেক্ট দেখাতো, এরকম একটা গোলকের পৃষ্ঠে থাকলেও সেই এফেক্টটাই দেখাবে। তো সেটা আমি পরের ক্লাসে প্রুভ করব, দেখিয়ে দেবো, ঠিক আছে? তা আপাতত আমি কি বললাম যে পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো এই রাশিমালাটা পয়েন্ট চার্জের জন্য ঠিক ছিল, কিন্তু গোলাকার চার্জের জন্যও যে, গোলাকার পরিবাহীর জন্যও যে এই রাশিমালাটা হবে, সেটা আমরা জানতাম না। এটা কোথা থেকে পেলাম? কুলম্বের উপপাদ্য থেকে পেলাম। এরপরের ক্লাসে গাউসের উপপাদ্য হবে, সেখানেও দেখবে গাউসের উপপাদ্য থেকে অনেক বিভিন্ন শেপের বস্তুর জন্য তড়িৎ প্রাবল্য বের করা শেখাবো, শুধুমাত্র পয়েন্ট চার্জ নয়। কারো আপত্তি আছে কোনো কিছুতে? বুঝে গেছিস এতদূর পর্যন্ত? এই ছিল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মেজার করার বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের নিউমেরিক্যাল জিনিসগুলো।